আমি শ্রী বিশ্বনাথ রাতের কুহেলির সকল দর্শককে অভিনন্দন, ভালোবাসা, প্রণাম। আমি আজ আবার একটা বিতর্কিত ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হয়তো অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না, তবুও যেটা আমি বলতে চাই সেটা আমি বলতে চাই আমার চ্যানেলে এবং আপনাদের জন্য। এবং আমি চাইবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি একটু মন দিয়ে দেখবেন, কারণ আছে। আজকের ভিডিওটিও আমি বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্যই করছি। এই ভিডিওটিও মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে পাঠানো হবে, আপনারাও পাঠাতে পারেন চাইলে। আমি আজকের ভিডিওটা বিশেষত বর্তমান পরিস্থিতির ওপরে নজর দিয়েই আপনাদের সামনে উপস্থাপনা করব। পরশুদিন, আজ তো সোমবার, পরশুদিন শনিবার সোনারপুরে একটা ঘটনা ঘটে গেছে। কেউ কেউ সেটাকে জনরোষ বলছেন, যে যাই বলুন, আমি আমার মতো করে বলবো, আমার দৃষ্টিভঙ্গি নিয়ে বলবো আপনাদের। আপনারা সেটা মনোযোগ দিয়ে শোনার পর আপনারা বিশ্লেষণ করবেন এবং মূল্যবান কমেন্টস জানাবেন। আমি প্রথমেই একটা কথা বলি যে বাংলার বিজেপির রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য, তিনি একটি কথা বললেন যে তৃণমূল গঠন হয়েছে দল ভাঙিয়ে, মানে কংগ্রেসের নেতা মন্ত্রীদের নিয়ে এসে দল ভাঙিয়ে তৈরি হয়েছিল তৃণমূল। হ্যাঁ, সত্য কথা, এটা তো সবাইকে মানতেই হবে। কিন্তু সেই সঙ্গে আরো একটা কথা আমি এখানে সংযোজন করতে চাই যে শ্রমিকবাবু, আপনি নিশ্চয়ই এটাও জানেন, আজ বাংলায় বিজেপির যে উত্থান, সেটিও কিন্তু তৃণমূলের দল ভাঙিয়েই তৈরি হয়েছে। মাননীয় শ্রমিক ভট্টাচার্য, আপনাকে আমি বলতে চাইছি, বাংলায় বিজেপি বলতে আমরা সাধারণ মানুষ যেটা বুঝি বা জানি তা হচ্ছে রাহুল সিনহা, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং আপনি শ্রমিক ভট্টাচার্য। আমরা বাংলার মানুষ এটাই জানি, বিজেপি মানে, বাংলায় বিজেপি মানে এরা। আরো হয়তো কেউ কেউ আছে, কিন্তু আপনাদের চারজনের নামই কিন্তু সবাই জানি। কিন্তু আজকে বিজেপির বাড়বাড়ন্ত অনেক হয়েছে, অনেককেই আপনারা নিয়ে এসছেন দল ভাঙিয়ে পারুন, বুঝিয়ে পারুন, বা তারা স্বেচ্ছায় হোক আপনাদের দলে যোগদান করেছে এবং আজকে আপনারা স্বমহিমায় প্রতিষ্ঠিত হয়েছেন, বাংলার বুকে প্রথম সরকার গড়েছেন। তো এটাও দল ভাঙিয়েই হয়েছে। এখন বিষয় হচ্ছে, দুদিন আগে আমি শুনলাম বিধায়ক মদন মিত্র একটা কথা বললেন যে ঘুটে পড়ে গোবর ভাসে। তো এখন বিষয় হচ্ছে, এই কথাটা তো সর্বজন বিদিত এবং আমরা যুগ যুগ ধরে শুনে এসেছি, ঘুটে পড়ে গোবর ভাসে। আমার একটা কথা মনে পড়ে গেল, পরশুদিন শনিবার অভিষেক, আমি অভিষেককে কোনোদিন সমর্থন করিনি, আপনারা যারা আমার ভিডিও দেখেন জানেন, অভিষেককে আমি কোনোদিন সমর্থন করিনি বা সাপোর্ট করিনি, বা ওর কর্মকাণ্ডকে আমি ভীষণ রকম বিরক্ত বা বীতশ্রদ্ধ হয়েছি। তো সেই জায়গা থেকে যখন শনিবারের প্রোগ্রাম ভিডিওগুলো দেখছিলাম, দেখার পরে আমার না একটা কথা মাথায় এসে গেল হট করে। আমি এগুলো লিখেও ছিলাম বইতে। 1990 সালের একটা ঘটনা, 16ই আগস্ট, লালু আলম, নামগুলো খুব একদম ছাপ মনে রয়েছে ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে বাংলার। জ্যোতি বসু তখন ছিলেন সরকারে। তো তার নেতৃত্বে তখন যুবনেত্রী ছিলেন, কংগ্রেসের যুবনেত্রী ছিলেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে হাজরা রোডের ওখানে ভীষণ রকম মারধর করা হলো
তার মাথায় আঘাত করা হলো, হাতের আলনা ভেঙে দেওয়া হলো, মানে সারা শরীরে ভয়ঙ্কর রকম প্রহার করা হয়েছিল। ভীষণ রকম আহত হন, রক্তাক্ত হন লালু আলমের হাতে। পরবর্তীতে শুনেছি সেই লালু আলমেরই পরিবারকে নাকি তিনি চাকরি দিয়েছিলেন ডেকে। এটা তো একটা মহানুভবতা, আমরা সবাই সেটা স্বীকার করব। কিন্তু এখন বিষয়টা এটা কেন মনে পড়লো আমার, আজকে শনিবার দিন যে ঘটনা ঘটলো অভিষেকের ওপর, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে এতদিন যাকে ভাইপো বলে সবাই জানতাম, ভাইপো তার নামটা ছিল না, অভিষেকের নামটা ব্যবহার হতো না, হতো ভাইপো। তো আমি দেখলাম শনিবার ওই ঘটনার পর ভাইপো কথাটা কোথায় যেন বিলুপ্ত হচ্ছে, সেখানে অভিষেক এই নামটা বারবার আসছে। তবে কি বাংলায় আরো একটা নেতা তৈরি হলো? নেতা, আমি নেতা বলছি তার কারণ সেই অর্থে অভিষেককে এতদিন কেউ নেতা বলে মানেনি, আমিও মানিনি। তবে কি শনিবারের এই যে জনরোষ বলা হোক বা প্রতিবাদ বলা হোক, বিচ্ছিন্ন ঘটনা বলা হোক, যাই হোক, সেটা কি ওই রকম একটা ইঙ্গিত দিচ্ছে? আজকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে দুটো রাস্তা খোলা আছে। হয় এই মার বা তাকে প্রত্যাঘাত, যেটাই বলুন, জনরোষ যাই বলুন, এটা করার পরে তার যদি মনে হয়, তার যদি ভয় হয় যে না এখানে আর থাকা যাবে না, আর রাজনীতি করা যাবে না, তাহলে তিনি বিদেশে চলে যাবেন। বিদেশে তার অনেক ব্যবস্থা আছে শুনেছি আমি, তো সেখানে উনি চলে যেতে পারেন। আদারওয়াইজ নাম্বার 2 ওয়ে, 2 নম্বর পথ হচ্ছে তিনি মাটি কামড়ে বাস্তবে মাটিতে নেমে আসবেন, যেমনটা মমতা বন্দ্যোপাধ্যায় 1990 সালের পর থেকে করেছিলেন, যে একজন নেত্রী তৈরি হয়েছিলেন। ইতিহাস সাক্ষী আছে, আমি বলছি না, আমি কিছু বইতে লিখেছিলাম। তো অভিষেকের দুটো পথ, হয় তিনি পলায়ন করুন, আদারওয়াইজ তিনি মাটিতে নেমে আসুন। যে এতদিন বলা হয়েছে মা মাটি মানুষ, সেই মাটিতে নেমে আসতে হবে অভিষেককে, তবে তিনি জায়গা পাবেন এবং তার ভাইপো কথাটি মুছে যাবে। যদিও এটা শুভেন্দু বাবুর দেওয়া নাম ভাইপো, তারপরে আরো অনেকে ব্যবহার করেছেন। তো এই হচ্ছে বিষয়টা, যে অভিষেকের রাস্তা দুটো এখন এই মুহূর্তে। আরেকটা কথা বলি, 1975 সালের কথা, ইন্দিরা গান্ধী উড়িষ্যা গেছিলেন, সেখানেও কিন্তু তাকে পাথর ছোড়া হয়েছিল, ডিম ছোড়া হয়েছিল, জুতো ঝাঁটা ইত্যাদি ছোড়া হয়েছিল। আমরা অনেকেই হয়তো জানি সেই ঘটনার কথা। ইন্দিরা গান্ধী লজ্জায় অপমানিত হয়ে ওখান থেকে চলে এসেছিলেন আবার দিল্লিতে। এরপরেই এক বছরের মাথায় 1976 সালে উড়িষ্যায় একটা রব উঠলো, ধ্বনি উঠলো, আধা রুটি বাঁট के खाएंगे, इंदिरा जी को फिर लाएंगे। বুঝতে পারছেন? ইন্দিরা গান্ধীকেও এরকম একটা জনরোষের মুখে পড়তে হয়েছিল, সেটা রুলিং পার্টির দ্বারা প্রভাবিত হয়ে হোক আর যেভাবেই হোক। তারপরে তো ইতিহাস আমরা জানি, মমতা বন্দ্যোপাধ্যায়েরও ঠিক সেরকম ঘটনা, ভয়ঙ্কর রকম তাকে মারা হয়েছিল, তার সারা শরীরে আঘাতের চিহ্ন। 2026 শনিবার মে মাসের এরকম আবার একটা জিনিস তৈরি হলো না তো? আমি আরো একটা কথা বলবো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে। আমি একটা জিনিস তার আগে বলে নি, অভিষেককে মারাটা আমি সমর্থন করলাম না, একদম সমর্থন করলাম না। আমার বক্তব্য তো বলতেই হয়। আমরা এতদিন দেখেছি বাংলার কথা বলবো, যেহেতু আমি বাংলাভাষী, বাংলায় নেতা মন্ত্রীদের অপছন্দ হলে তারা কোনো এলাকায় গেলে বলা হতো গো ব্যাক স্লোগান উঠতো, কালো পতাকা দেখানো হতো। কিন্তু এক্ষেত্রে দেখলাম একজন সাংসদ
তিনি জনগণ দ্বারা নির্বাচিত সাংসদ এবং রানিং এই মুহূর্তে তিনি ক্ষমতায় রয়েছেন। তো তাকে এভাবে ডিম ছুঁড়ে মারা, পাথর ছুঁড়ে মারা, জুতো ঝাঁটা ছুঁড়ে মারা, টানা হাসরা করা দেখলে, আমি ভিডিওটা দেখেছি, দেখে মনে হচ্ছে যেন একটা উন্মাদ পাগলকে নিয়ে টানা হাসরা ছিড়িমিনি খেলা হচ্ছে। খারাপ লেগেছে আমার, যদিও আমি কোনোদিন অভিষেককে সমর্থন করিনি। আমার খারাপ লেগেছে। আমার মনে হয়েছে কোথাও যেন প্রশাসন পুতুল হয়ে গেছে, যেমনটা আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে দেখেছি পুলিশকে হাতের পুতুল। আমার যেন সেরকমই মনে হলো যে পুলিশের ভূমিকা কি তবে সেরকমই আছে। আরো একটা ছবি দেখেছিলাম কদিন আগে, একজন তৃণমূলেরই একজনকে প্যান্ট খুলে জামা খুলে পুলিশরা দড়ি দিয়ে টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। এটাও কি প্রশাসনিকের দায়িত্বের মধ্যে পড়ে? জানাবেন কমেন্টস করে। প্রশাসন এই দায়িত্ব কবে পেলেন আমি জানি না। শুভেন্দু অধিকারী মহাশয় এই দায়িত্বটা দিয়েছেন কিনা, উনি তো পুলিশ মন্ত্রী হয়েছেন, তিনিই দায়িত্ব দিয়েছেন, না হলে পুলিশের কি ক্ষমতা আছে এই কাজটা করার? তো যাই হোক, মনে হচ্ছে যেন প্রশাসন সেই প্রশাসনের জায়গাতেই রয়েছেন, যেমনটা আগে মমতা সরকারের সময় দেখেছিলাম আমরা পুলিশ প্রশাসনকে। এটাও আমার কাছে ভালো লাগেনি। শাস্তি যার যেরকম বিচার হবে তার শাস্তি সেরকম হওয়া উচিত, এটা আমি সমর্থন করি ভীষণ রকম, কিন্তু সেগুলো হলো না। আর একটা কথা বলবো, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু সংক্ষেপে বলে তারপর আমি শুভেন্দু বাবুর জন্য কিছু কথা বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, শুনলাম বেশ একাধিকবার বলেছেন, আমি কিন্তু বড় খেলোয়াড়। মমতা বন্দ্যোপাধ্যায়কে কথাটা বলছি, এটা আপনাকেও পাঠানো হবে, আপনি ভিডিওটা দেখবেন। আমি কিন্তু বড় খেলোয়াড়, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বললেন। আমি এবার একটুখানি বলি, আপনার থেকেও বড় খেলোয়াড় রয়েছে। আপনি ঠিকই শুনছেন। আপনি তো একজন ছোট খেলোয়াড়, ছোট ক্ষুদ্র মাপের খেলোয়াড়। এত বড় মাপের খেলোয়াড় বসে রয়েছে ওপরে, বাবা মহাদেব। আপনি কি খেলবেন, আমি কি খেলবো, শুভেন্দু বাবু কি খেলবেন? কেউ কিচ্ছু খেলার মালিক নই আমরা, কেউ খেলবার লায়ক নই। আমাদেরকে খেলানো হচ্ছে, কর্ম আসলে হচ্ছে কর্ম। আজকে আপনি যে জায়গায় দাঁড়িয়েছেন, আপনি খুব যন্ত্রণা পাচ্ছেন, আমি জানি, এটাই স্বাভাবিক। আপনি যখন সিপিএম এর 34 বছরের অপশাসন ভেঙে গুঁড়ো করে আপনি ক্ষমতায় এসেছিলেন, তখন আপনার প্রতি কোটি কোটি মানুষের আশীর্বাদ ছিল। কেন? সেই মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে আজও আমি সম্মান করি, সেই মমতা বন্দ্যোপাধ্যায়, আজকের মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু সেই জায়গাটা নড়ে উঠেছে। তো সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ছিল কোটি কোটি মানুষের আশীর্বাদ, জনসমর্থন, সেইভাবে আপনি প্রতিষ্ঠা পেয়েছিলেন। তারপর ধীরে ধীরে আপনি কিন্তু বাক সংযম হারিয়ে ফেলেছিলেন। আপনার কথার মধ্যে ঔদ্ধত্য প্রকাশ পেয়েছে। আমি যেটা বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় হারার প্রধান 3টি কারণ: হিন্দু বিদ্বেষ, নারী বিদ্বেষ, আত্ম অহংকারী। আপনাকে যেটা আমার বলার, বিশেষ করে আপনি বাক সংযম আনুন। আপনি বেশি কথা বলবার কোনো প্রয়োজন নেই, কোনো মন্ত্র বলার দরকার নেই, বেশি কথা বলার দরকার নেই। আপনি ইউনিভার্সের উপরে ভরসা রাখুন। ইউনিভার্স কিন্তু জেগে রয়েছে 24টা ঘন্টা, তিনি সব দেখছেন এবং প্রত্যেকের কর্ম হিসাবে ফল দিচ্ছেন। আজকে আপনি যন্ত্রণা পাচ্ছেন, আজকে অভিষেক অসম্মানিত হয়েছে, আজকে আপনার দল ছত্রভঙ্গ হয়ে গেছে, ভেঙে চুরে একটা টাইটানিক জাহাজের মতন যেন আচমকা মাঝখান থেকে ভেঙে দুপাশে চলে যাচ্ছে, এরকম একটা জায়গায় কিন্তু আপনার তৃণমূল দল দাঁড়িয়ে আছে। এবং আমি এখান থেকেই বলতে চাই, হয়তো এমন সময় আসতে পারে খুব তাড়াতাড়ি যে আপনার দলটাই পুরো নিশ্চিহ্ন হয়ে গেল। এমনকি আপনার যে সিম্বল, তৃণমূলের যে সিম্বল, সেই সিম্বলটাও কিন্তু বেহাত হয়ে যেতে পারে। কেন সিম্বলটা কেন বেহাত হয়ে যেতে পারে মাননীয়া?
কেন বলছি আমি কথাটা আপনি বুঝতে পারছেন আমি কেন বলতে চাইছি। কোনো কিছু চিরকাল থাকে না, ক্ষমতা চিরকাল থাকে না, চিরদিন কাহারও সমান নাহি যায়। আমরা জানি, আমরা এও জানি রাজা হরিশ্চন্দ্র তার রাজত্ব ক্ষমতা হারিয়ে শ্মশানের ডোম হয়েছিলেন। কর্ম মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, আপনি আপনার ঔদ্ধত্য ডিলিট করে দিন ভেতর থেকে, মুখের বাক সংযমটা আনুন। আমি বলছি আপনি ঘুরে দাঁড়াবার সুযোগ পাবেন, আর নচেত আপনার কিন্তু টোটালটা বিলীন হয়ে যাওয়ার সময় এসেছে। তৃণমূলের চিহ্নটা অব্দি মুছে যেতে পারে, মুছে যেতে পারে। আজকে বিরোধী আসনে আপনি নেই, ওই আসনটুকু আপনি ধরে রাখতে পারেননি। এসব কর্ম কিন্তু আপনার কর্ম আপনাকে এই জায়গায় এনে দিয়েছে, অভিষেকের কর্ম অভিষেককে এই জায়গায় এনে দিয়েছে। এখান থেকে আপনারা আবার কামব্যাক করতে পারেন যদি আপনাদের মধ্যে নিষ্ঠা, একাত্মতা, সংযম এবং অবশ্যই মানবিকতা এবং বিশ্বাস। কার ওপর বিশ্বাস? ওপরওয়ালার প্রতি, ইউনিভার্সের প্রতি বিশ্বাস। আজকে যে জায়গাটায় আপনি দাঁড়িয়েছেন এটা আপনার কর্মের ফল, ইউনিভার্স দিয়েছে আপনাকে দিয়েছে। আপনি এটাকে ভোগ করুন এবং স্বাগতভাবে মেনে নিয়ে, মন থেকে মেনে নিন এবং মুখটা বন্ধ করেই ইউনিভার্সের ওপর ছেড়ে দিন যে হ্যাঁ আমি হয়তো ভুল করে ফেলেছি, জ্ঞানে হোক অজ্ঞানে হোক, আমাকে ক্ষমা করুন। এবং শুধু ক্ষমা করুন বললে হবে না, আপনাকে ওইভাবে ওই পথে চলতে হবে। মেনে নেবেন, ইউনিভার্সের বিচার মেনে নেবেন, ফল পাবেন। ঘাস ফুলের চিহ্নটা হয়তো হারাতে পারেন এই কারণে যে এই ঘাস ফুলের চিহ্নটা আপনি দাবি করেছিলেন যে এটা আপনি তৈরি করেছেন, কিন্তু আদতে কি তাই? মাননীয়া, আমি আপনাকে কিন্তু সম্মান করি আজও। কেন করি তা হয়তো আপনি এতদিনে জেনেছেন। সেই জায়গার থেকেই বলছি। কেন বলছি? লোগোটা আপনি কি সত্যি তৈরি করেছিলেন, নাকি এর পেছনে অন্য গল্প আছে? কোনো একটা গল্প লুকিয়ে আছে, যে গল্প মানুষ জানে না। প্রতিদান সবসময় দিতে হবে, কিন্তু প্রতিদান, আপনাকে যদি কেউ কিছু দেয় তার পরিবর্তে তাকেও কিছু দান করতে হয়। এটাই ইউনিভার্স মেনে নেয়, তার বাইরে কিছু করলে মেনে নেয় না। তো আমার বক্তব্য, আপনি সংযত হয়ে যান, ইউনিভার্সের উপর ছেড়ে দিন এবং ধর্মপথে চলুন, ধর্মপথে চলুন। আজকে যারা আপনাকে ছেড়ে চলে গেছে সুখের পায়রা, আপনি যাদের দুজনকে বরখাস্ত করলেন, একজন ঋতব্রত আর একজন সন্দীপন। ঋতব্রতের কথা একটু বলি। ঋতব্রতর সবটা আমি দেখলাম। ওকে আপনি দল থেকে বহিষ্কার করেছেন দল বিরোধী কাজ করবার জন্য। সিপিএম এর আমলেও 2017-এ তাকে বহিষ্কার করা হয়েছিল, আপনি তাকে জায়গা দিয়েছেন, কান্নাকাটি করেছিল, জায়গা দিয়েছেন। আবার ফের দল বিরোধী কাজ করবার জন্য বহিষ্কার করেছেন। এবার হয়তো বিজেপির আশ্রয়ে সে যাবে। এইবার আমার বলার কথা শুভেন্দু বাবুকে। শুভেন্দু বাবু, এই লোকটিকে চিনে নিন, ঋতব্রতকে। এর ভেতরে আমি আপনার গুণাগুণগুলো দেখতে পাচ্ছি, কিন্তু পেস রেডিং করে বলা যায় কি, আপনি যেমন মমতার হাত থেকে ছিঁড়ে এসে শুভেন্দু অধিকারী হয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, এই ঋতব্রতও কিন্তু আপনার হাত থেকে ছিঁড়ে বেরিয়ে গিয়ে নিজেকে আপনার জায়গায় প্রতিষ্ঠা করতে পারে। সাবধান হয়ে যান। এই মানুষগুলো হচ্ছে সুখের পায়রা, যখন যেদিকে পাল্লা বাড়ি পারে সেদিকে ঝুলে যায় শুধুমাত্র লাভের আশায়। এদেরকে বয়কট করা উচিত আমি মনে করি। এরকম তৃণমূলেরও বহু নেতা মন্ত্রী দেখা যাচ্ছে যারা দল ছুট হয়ে যাচ্ছে, যারা সুবিধার জন্য দল ভেঙে বেরিয়ে যাচ্ছে, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। যে 80 জন বিধায়ক জিতেছিলেন তাদের মধ্যে আজকে অনেককেই দেখা যাচ্ছে ব্যাকফুটে চলে যাচ্ছে, বিজেপির আশ্রয়ে চলে যাচ্ছে, ভয়তে না লোভে জানা নেই। তবে যেটাই হোক, যে শেষ পর্যন্ত দল জাহাজ ডুবে যাওয়ার মুহূর্ত পর্যন্ত থাকে এবং জাহাজের সাথেই সলিল সমাধি নেয়, সেই হচ্ছে আসলি নেতা, সেই হচ্ছে আসল রাজনৈতিক নেতা। তাদেরকে আমার স্যালুট, সে যে দলেরই হোক। আজকে দেখুন, শ্রমিক বাবুর কথা বলছি আমি সম্মানের সঙ্গে, দিলীপ বাবুর কথা বলছি। দিলীপ বাবু একটি দোষ করেছেন, এছাড়া দিলীপ বাবুর দোষ আমি খুব একটা পাচ্ছি না। তবে হ্যাঁ, আরেকটা কথা তিনি বললেন, আমি শুনলাম যে 3000 টাকা করে নারীদের দেওয়া হবে
সবাইকে কেন দেয়া হবে? নারীরা যে ওইসব মহিলারা না মাস্টার ডাক্তারের বউ তারা নিয়ে ফুর্তি করবে, এই ভাষাটা আপনার জন্য ঠিক লাগেনি। আপনাকে আমি অন্য নজরে দেখি দিলীপ বাবু, আপনাকেও বাক সংযম আনতে হবে, না হলে মমতার মতন পরিস্থিতি হয়ে যাবে। রাহুল সিনহা বহু বছর ধরে পড়ে আছেন দলে, কোনোবার জিততে পারেননি, কিন্তু তবু সম্মানের যোগ্য, সম্মান পাওয়ার যোগ্য। এটা যেমন সত্য সুকান্ত মজুমদার, তাকেও আমি মনে করি তিনি ঠিক আছেন। তবে আপনাদের চারজনকে এটাই বলার যে আপনারা প্রত্যেকে বাক সংযম আনুন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে পতন হয়েছে, ভয়ঙ্কর পতন হয়েছে, আপনারা সেই জায়গায় যাবেন না, আপনারা সেই জায়গায় পা দেবেন না। আপনারা চলুন, নিষ্ঠার সাথে চলুন। আরেকটা কথা বলিছে যে শুভেন্দু অধিকারী মহাশয়কে, আপনাকে এটাই বলার যে আপনি যেভাবে কাজ করছেন করুন, আপনার ছক, আপনার রীতিনীতি আপনি জানেন, আপনার দলের ওপরতলা থেকে যা অর্ডার আসবে চলবেন, কিন্তু তার মধ্যে একটা জিনিস বজায় রাখুন, খেটে খাওয়া নিপীড়িত মানুষদের কখনো গেম প্ল্যানে আনবেন না। আপনি প্রতিটি মানুষের দিকে সাদা বল ছুড়ে দিন, পজিটিভ ছুড়ুন। রাজনৈতিক নেতাদের নাকি কথা ঠিক থাকে না, কথার লাগাম থাকে না, আমি মানি না। রাজনৈতিক নেতারা তো অনেক বড় মানুষ হয়, তার কারণ তারা অনেক মানুষকে সামলাবার দায়িত্ব নেন, এটাই জানি। তাহলে আপনাদের বাক সংযম খুব জরুরি, এবং আপনারা প্রত্যেকের দিকে, আপনার দলের না হতে পারে, সে হতে পারে তৃণমূল, হতে পারে কংগ্রেস, সিপিএম ইত্যাদি ইত্যাদি, কিন্তু প্রতিটি মানুষকে দেখবার দায়িত্ব নিয়েছেন আপনি। অতএব প্রত্যেকের দিকে পজিটিভ জিনিস দিন, সাদা বল ছুড়ুন, দেখবেন ওই সাদা বলটা আপনার দিকেই আসবে। আর আপনি যদি প্রত্যেকের দিকে কালো বল ছুটতে থাকেন, ওই কালো বলটা আপনার দিকেই আসবে। তার কারণ প্রতিটা জিনিসের ঘাত প্রত্যাঘাত আসে, এটাই ইউনিভার্সের নিয়ম, ঘাতের সাথে সাথে প্রত্যাঘাত। অতএব ভালো জিনিসগুলো সবাইকে দিন, সবাইকে ছুড়ুন, প্রত্যাঘাত আসবে আপনার দিকে ভালোটাই। আর আরেকটা কথা শুভেন্দু অধিকারীকে বলছি, হয়তো 30 থেকে 36 মাস এই টাইমের ভেতরে আপনার জন্য একটা বড় সড়ো ভূকম্প দাঁড়িয়ে আছে। 30 থেকে 36 মাস। একটা ভিডিও আমি বলেছিলাম, আপনারা ভিডিওটা দেখবেন, আগামী 14 মাস মমতার জন্য ভয়ঙ্কর একটা পিরিয়ড বলেছিলাম ভিডিওতে। আমি সব বলেছি, যা চলছে, যা হবে বা যা হতে চলেছে। তো সেই 14 মাস কিন্তু পূর্ণ হয়েছে জুনে। এই আজকে 1 তারিখ পূর্ণ হয়ে গেছে জুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনে বহু কিছু ঘটে গেছে। আগামী 30 থেকে 36 মাস সময়টাও শুভেন্দু অধিকারী আপনার জন্য কিন্তু একটা চরম জায়গা একটা দাঁড়িয়ে আছে। আমি বলবো আপনি সংযত থাকুন। দলের সব যারা বেনজল থেকে এসছে, আজকে আপনার দলে কিন্তু এরকম বহু মানুষ, নেতা, মন্ত্রী হয়েছে অনেকে, তারা কিন্তু প্রকৃত বিজেপি নয়, অন্য দিক থেকে এসছে। এদেরকে কন্ট্রোলে রাখবেন, নিজেও কন্ট্রোলে থাকুন, বাংলাকে শান্ত রাখুন, বাংলার পরিবেশ শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। এই অভিপ্রায় আমি আজকে বললাম, আরো কিছু বলতে থাকবো, আপনারা দেখতে থাকুন। যেটা পাবো ওটাই বলবো, তার বাইরে কিছু বলবো না। শুভেন্দু অধিকারী মহাশয়, আপনার জন্য 30 থেকে 36 মাস একটা রেড লাইন দিয়ে দিলাম, আপনি এটাকে মেনটেন করে চলুন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, শুভেচ্ছা রইল, সকলে শান্তিতে থাকুন। বাবা মহাদেবের কাছে এই শুভেচ্ছাই আমার থাকবে যে তিনি যেন বাংলাবাসীকে শান্তিতে রাখেন। বাই।